আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ষষ্ঠ অধ্যায় রসায়ন মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা কনসেপ্ট অফ মোল অ্যান্ড কেমিক্যাল কাউন্টিং এর দুটো শুরু করছি। হ্যাঁ, তো আমরা রসায়নের দুটা বিশ্লেষণ পদ্ধতি দেখব। একটা হচ্ছে গুণগত বিশ্লেষণ, একটা হচ্ছে পরিমাণগত রসায়ন। ঠিক আছে, এটা হচ্ছে গুণগত বিশ্লেষণ, পদার্থের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করা হয়। এটা আমাদের গুণগত রসায়ন নামে একটা অধ্যায়ই পাবা তোমরা এইচএসসিতে গেলে। আর এটা হচ্ছে স্টয়কিওমেট্রিক কেমিস্ট্রি বা পরিমাণগত রসায়ন। তো এই অধ্যায়ে আমরা মূলত পরিমাণগত রসায়ন ভিত্তিক কিছু পড়াশোনা করব। তো কোনো পদার্থকে এবং তার বিভিন্ন ধর্মকে শনাক্ত করার পদ্ধতির নাম গুণগত বিশ্লেষণ। তাহলে কোনো একটা পদার্থ আমরা কিভাবে চিনব, এটা কিভাবে শনাক্ত করব, এটা বিভিন্ন রাসায়নিক যে বিক্রিয়া পদ্ধতি, হ্যাঁ, এইগুলো আমরা গুণগত বিশ্লেষণে পড়ি। আর কোনো পদার্থের পরিমাণ নির্ণয়ের পদ্ধতি হচ্ছে আমাদের পরিমাণগত বিশ্লেষণ। তো পরিমাণগত বিশ্লেষণ পদ্ধতিতে বিভিন্ন হিসাব নিকাশ করা হয়। এক্ষেত্রে আমাদের হিসাব নিকাশের প্রয়োজন হয়। এইসব হিসাব নিকাশকে একত্রে রাসায়নিক গণনা বলা হয়। রাসায়নিক গণনায় কোনো পদার্থ এর পরিমাণ অনেক সময় মোল এককে প্রকাশ করা হয়। এই অধ্যায়ে তোমরা মোল কি, মোল দিয়ে হিসাব নিকাশ কিভাবে করা হয়, মোলের হিসাব নিকাশ থেকে কিভাবে গণমাত্রা বা ডেনসিটি, হ্যাঁ, এগুলো হিসাব করা হয়, এগুলো আমরা বিস্তারিত জানব। তো এখান থেকে একটা সিকিউ সচরাচর আসেই আমাদের এইচএসসিতে, এই এসএসসিতে। তো একটু ভালোভাবে দেখবা। হ্যাঁ, তো দেখো আমাদের অধ্যায়ে আমরা পড়ব মৌলের ধারণা। মোল কি, আমরা এর আগে পড়েছিলাম মোল। হ্যাঁ, এর আগে বিষয়টা পড়েছিলাম মোল হিসেবে, বাট এখন আমরা দেখব মোল কি। তো নির্দিষ্ট ঘনমাত্রায় দ্রবণ প্রস্তুত করতে পারবো আমরা, নির্দিষ্ট ঘনমাত্রার জন্য দ্রবণ, হ্যাঁ, সম্পৃক্ত অসম্পৃক্ত। তো এই ক্ষেত্রে আমরা অনেকগুলো দ্রবণের ঘনমাত্রা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এই মূলত এখানে। প্রদত্ত তথ্যপাত্র থেকে ব্যবহার করে যৌগের মৌলের শতকরা সংযুতি নির্ণয়, দেন শতকরা সংযুতি থেকে আমরা স্থূল সংকেত, আণবিক সংকেত এই দুটো বের করতে পারি। মৌল বা যৌগমূলকের প্রতীক সংকেত যোজনী বের করে রাসায়নিক সমীকরণ এবং সমতা বিধান, হ্যাঁ, সমীকরণের মাত্রিক তাৎপর্য, দেন তুতের ক্যালাস, এগুলোই মূলত উপরের টপিকগুলো আমাদের মেনে আলোচনার বিষয়। ফার্স্ট অফ অল আমরা জানবো মৌল নিয়ে। হ্যাঁ, মৌল কি। তো খেয়াল করো, আমরা এর আগে যে মৌল বিষয়টা জেনেছি এটা হচ্ছে মৌল। হ্যাঁ, এটা হচ্ছে মৌল এবং এটার বানান হচ্ছে MOL, মৌল। হ্যাঁ, MOL। আর এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মৌল, MOLE। তো এই মোল পরিমাণ, মোল সমান কি আসলে? তো মোল হলো রাসায়নিক পদার্থের পরিমাপের একক। মোল কি তাহলে? মোল হচ্ছে, যদি বলা হয় শুধু মোল কি, তাহলে বলবা রাসায়নিক পদার্থের পরিমাপের একক। আর যদি কখনো জিজ্ঞেস করা হয় এক মোল কি, তাহলে সংখ্যাটা আরেক রকম হবে। যদি জিজ্ঞেস করা হয় শুধু মোল কি, ওই ক্ষেত্রে তোমার আনসার হবে রাসায়নিক পদার্থের পরিমাপের একককে মোল বলা হয়। তো আমরা জানি যে 12টা অক্সিজেন সমান 1 ডজন অক্সিজেন, বা 100টা অক্সিজেন সমান 1 শতক, বা 1000টা সমান 1000, এভাবে তো আমরা বলি, তাই না? তুমি যদি বলতে বলতে এভাবে 6.02 × 10⁻23টি বলো, এই নাম্বারটা করতে আসছে, এটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। এই নাম্বারটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাভোগাড্রো সমান সংখ্যক যদি বলো, এখানে কতটি অণু আছে, কতটি পরমাণু আছে, অ্যাভোগাড্রো সমান সংখ্যক যখন বলবা সেটাকে বলবা 1 মোল। অ্যাভোগাড্রো সমান সংখ্যক হলে সেটাকে কী বলা হয়? 1 মোল। তাহলে এই যে 6.02 × 10⁻23টি অক্সিজেন ইজ ইকুয়াল টু 1 মোল অক্সিজেন। ঠিক আছে, 6.02 × 10⁻23টি অক্সিজেন ইজ ইকুয়াল টু 1 মোল অক্সিজেন। তো 1 মোল পরমাণুতে 6.02 × 10⁻23টি পরমাণু থাকে। তাহলে 1 মোল পরমাণু সমান কতটি পরমাণু? এই যে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু। 1 মোল অণু বললে কতটি অণু? অ্যাভোগাড্রো মোল সংখ্যক অণু। 1 মোল আয়ন বললে কতটি আয়ন? এত 6 অ্যাভোগাড্রো সংখ্যক আয়ন। বোঝা গেছে? তাহলে মোল মানে বোঝাচ্ছে এটা অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু হইতে পারে, অ্যাভোগাড্রো সংখ্যক অণু হইতে পারে, অ্যাভোগাড্রো সংখ্যক আয়নও হইতে পারে। তাহলে 1 মোল পরমাণু বললে বলবা এতটি পরমাণু, 1 মোল অণু বললে বলবা এতটি অণু, 1 মোল আয়ন বললে বলবা এতটি আয়ন। ঠিক আছে, তো অতএব 6.02 × 10⁻23 সংখ্যক পরমাণু, অণু এবং আয়ন ইত্যাদি সকল ক্ষেত্রে বের করা হয় এই সংখ্যাটিকে বলা হয় অ্যাভোগাড্রোর সংখ্যা। তো যে কোনো পদার্থের যে পরিমাণে এতটা পরমাণু, অণু এবং আয়ন থাকে, সেই পরিমাণকে ওই পদার্থের মোল বলা হয়। এটাই হচ্ছে তার ওই পদার্থের
মোল। ওকে, তাহলে মনে করো এখানে অসংখ্য পরিমাণে এটা হচ্ছে কাউসার, এটা হচ্ছে কি কাউসার, এখানে অসংখ্য পরিমাণে কাউসার আছে, একটা কাউসার, দুইটা কাউসার, তিনটা কাউসার, চারটা কাউসার, পাঁচটা কাউসার। আমি বলি আমাকে 1 মোল কাউসার সমান বলো, তাহলে 1 মোল কাউসার সমান এখানে 6.020 সংখ্যক কাউসার সমান 1 মোল কাউসার। সেমভাবে যদি বলা হয় 1 মোল পরমাণু সমান কি 6.023 সংখ্যক পরমাণু। অণু সমান কত, এই যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু। 1 মোল আয়ন সমান কত, অ্যাভোগাড্রিক সংখ্যক আয়ন। মানে 1 মোল মানে হচ্ছে 6.020 বুঝবা? এটা কিন্তু আমি লাস্টে কি ইউজ করতেছি, টি ইউজ করতেছি, টি। হ্যাঁ, এক্ষেত্রে আমাদের একটু পরেই তোমাদের গোলায় যাইতে পারে, এই জন্য আমি বারবার ইয়ে করতেছি এত টি। এখানে কিন্তু আমরা গ্রামে যাচ্ছি না বা যে কোনো বরে যাচ্ছি না, আমরা একটু পরে গ্রামে বা বরে যাব, কিন্তু আপাতত ইউজ করতেছি কত টি, 6.023 টি। এক্ষেত্রে এত টি পরমাণু হইতে পারে, এতটি অণু হইতে পারে, এতটি আয়ন হইতে পারে। ওকে, তাহলে কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে 6.023 টি পরমাণু, অণু এবং আয়ন থাকে সেই পরিমাণকে পদার্থের মোল বলা হয়। তো সেমভাবে তোমরা কার্বনের ক্ষেত্রে বলো, কার্বনের তাহলে 1 মোল সমান কতটি পরমাণু, এখানে 6.023 টি সংখ্যক পরমাণু, তাহলে 1 মোল কার্বনে এতটি কার্বনের পরমাণু আছে, এর মানে হচ্ছে এটাই তো না। আবার কার্বনের তুমি পারমাণবিক ভর জানো, কার্বনের পারমাণবিক ভর হচ্ছে কত গ্রাম, 12 গ্রাম। কার্বনের পারমাণবিক ভর হচ্ছে কত গ্রাম, 12 গ্রাম। তাহলে এই যে এই 12 গ্রামের ভিতরে মূলত আমাদের এতটি পরমাণু আছে, কার্বনের 12 গ্রামের ভিতরে মূলত এতটি পরমাণু আছে, বুঝে গেছে? তাহলে দেখো কার্বন আমরা জানি হচ্ছে 12 গ্রাম তার আণবিক পারমাণবিক ভর, তাহলে এই 12 গ্রাম সমান আবার তার 1 মোল, এই 12 গ্রাম সমান তার আবার কি 1 মোল। আবার আমরা জানি কার্বনের কত টি, এই যে এটাই আমাদের পার্থক্য, 6.02 বললে কত টি শব্দটা উল্লেখ হবে, আর গ্রাম বললে এখানে কিন্তু 6.023 সম্পর্ক আসবে না। তাহলে যদি বলা হয় কত টি, তখন তুমি 6.023 সংখ্যক অণু, এতটি পরমাণু, এতটি আয়ন। বাট যখন বরের কথা বলবে তখন তোমার স্বাভাবিক যে পারমাণবিক ভর তুমি বলো ওইটাই সমান তার 1 মোল। কার্বন 12 সমান তার 1 মোল, কার্বন 12 গ্রাম সমান তার 1 মোল। পানি আমরা জানি 18 গ্রাম H2O, তাহলে এটা 18 গ্রাম সমান তার 1 মোল। সেমভাবে যেটাই তুমি বের করো আণবিক ভর সমান, যেটা বের সালফিউরিক অ্যাসিড H2SO4, এটা 98 গ্রাম সমান তার 1 মোল, বুঝে গেছে? তাহলে এখানে আমি টি ইউজ করি নাই। যদি বলা হয় সালফিউরিক অ্যাসিডে কতটি পরমাণু আছে, কতটি অণু আছে, ওই যে 6.023 টি। হ্যাঁ, আর যদি বলে কত গ্রাম, তাহলে তুমি 98তে যাবা। তাহলে কত টি বললে সেটা 6.023 সংখ্যক, আর কত গ্রাম বললে সেটা স্বাভাবিকভাবে তার যে পারমাণবিক ভর, যে আণবিক ভর অণুর ক্ষেত্রে, সেটাই হচ্ছে তার মোল। তাহলে এই বিষয়টা আমাদের একটু কনফিউজ হয়। তাহলে 12 গ্রাম, এই যে এতটি কোনো পদার্থে, তাহলে কার্বন 12 গ্রাম কার্বনের মধ্যে এতটি পরমাণু থাকে, তাহলে কার্বন 12 গ্রাম সমান 1 মোল, আবার 1 মোল সমান এতটি অণু, তাহলে এই যে 12 গ্রাম কার্বন সমান 1 মোল কার্বন পরমাণু, ঠিক আছে? আবার 1 মোল কার্বন পরমাণু সমান 6.02 × 1023 টি কার্বন পরমাণু। হ্যাঁ, এখানে বলছে 1 মোল, আবার 1 মোল সমান কত টি, 6.02 × 1023 টি। ওকে, 18 গ্রাম পানির মধ্যে এতটি পানির অণু আছে, তাহলে 18 গ্রাম পানির মধ্যে এতটি অণু আছে, আবার পানির অণুর বর্গতা 18 গ্রাম, এই যে 18 গ্রাম সমান 1 মোল, তার মানে 18 গ্রাম সমান যদি 1 মোল হয়, তাহলে 1 মোল সমান আমার যদি 6.0 টি পানির অণু হয়, তার মানে 18 গ্রাম বরের যে 18 গ্রাম পানিতে কতটি অণু আছে, 6.0 টি অণু আছে, এটাই। তাহলে সংজ্ঞাটা কি বলবা, রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর অথবা আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায়। এখন একবারে যদি তুমি সিম্পলিফাই করো, আমরা কি বললাম যে কার্বন সমান কত গ্রাম, 12 গ্রাম, এই 12 গ্রাম সমান কি 1 মোল। আবার যদি বলা হয় কত টি, তখন তুমি 6.0 ফিরে যাবা। তাহলে আমি বারবার বলতেছি টি বললে তখন তুমি 6.0 অ্যাভোগাড্রোতে ফিরে যাবা, তাছাড়া কিন্তু তার ভরকেই। আর আণবিক ভরের বেলায় পানির ক্ষেত্রে হিসাব করো, পানি হচ্ছে কত গ্রাম, 18 গ্রাম, 18 গ্রাম সমান তার 1 মোল। সেমভাবে সালফিউরিক অ্যাসিড H2SO4 কত গ্রাম, 98 গ্রাম, 98 গ্রাম সমান তার 1 মোল। তাহলে এই যে পরমাণু, এই যে কার্বন একটা পরমাণু না, পরমাণুর ক্ষেত্রে আমরা জানি পারমাণবিক ভর হয়, অণুর ক্ষেত্রে আণবিক ভর হয়। পানি একটা অণু, তাই এটা হচ্ছে আণবিক ভর, সালফিউরিক অ্যাসিড একটা অণু, তাই এটা হচ্ছে আণবিক ভর। তো এই যে পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর অথবা অণুর ক্ষেত্রে আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে, এই যে আমি যখন এই যে 12 গ্রামকে বলেছি কার্বন 1 মোল সমান 12 গ্রাম,
তখন যে পরিমাণ পাওয়া যায়, এখানে 12 গ্রামে তুমি যে পরিমাণটা পাইলা সেটাই হচ্ছে তার 1 মোল। পানির ক্ষেত্রে 18 গ্রাম যে পাইলা সেটাই হচ্ছে তার 1 মোল। সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে যে 98 গ্রাম পাইলা এটাই হচ্ছে তার 1 মোল। তাহলে পারমাণবিক ভরকে পরমাণুকে তুমি যখন পারমাণবিক ভর, অণুর ক্ষেত্রে তুমি যখন আণবিক ভরে প্রকাশ করবা, যে পরিমাণটা পাবা সেটাই হচ্ছে তার 1 মোল। এখন আণবিক ভর প্রকাশ করার পদ্ধতি তোমরা অলরেডি জানো। ক্লোরিনের ক্ষেত্রে কেমনে বের করবো? ক্লোরিন আমরা জানি একটা পরমাণু ভর 35.5, এগুলো একদম মুখস্থ থাকতে হবে। ক্লোরিন একটা পরমাণু ভর 35.5, তার মানে দুইটা কত হবে? 2 × 2, তাহলে কত হয়? 71 গ্রাম। তাহলে এই যে 71 গ্রাম সমান 1 মোল ক্লোরিন, 1 মোল ক্লোরিন অণু, 1 মোল ক্লোরিন অণু। এখন তোমাকে যদি বলা হয় কখন এখানে কতটি অণু আছে, তাহলে কতটি বললে 71 গ্রামে কত আছে? 6.02 × 10⁻23টি ক্লোরিন অণু আছে, কারণ 1 মোল সমান আবার এতটি অণু, তাই না? আচ্ছা, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে বের করা আণবিক ভরটা, সোডিয়াম আমরা জানি 23, ক্লোরিন হচ্ছে 35.5, 58.5, ঠিক আছে? তাহলে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত? আণবিক ভর হচ্ছে 58.5। এগুলা তোমরা ভুল করো। কপার সালফেট উইথ 5s2, কে জানি জিজ্ঞেস করলাম থুতের সংকেত গতকাল, পারো নাই, কি জানি বলছিলা, কপার ক্লোরাইড না কি? কপার সালফেট উইথ 5s2o। কপার, এখানে কপার আছে কয়টা? একটা। সালফার আছে কয়টা? একটা। অক্সিজেন আছে কয়টা? 9টা। হাইড্রোজেন আছে কয়টা? 10টা। তাহলে যতবার আছে তত দ্বারা গুণ দিয়ে দিবা, তার পারমাণবিক ভরকে সবগুলো যোগ করে দিবা। তার মানে এই যে আমরা কপারকে 1 দ্বারা গুণ দিলাম, কারণ কপার আছে একটা, এই যে 1 × 63.5। কপারের আণবিক ভর, পারমাণবিক ভর হচ্ছে 63.5। ক্লোরিন হচ্ছে 35.5, ঠিক আছে? ক্লোরিন হচ্ছে 35.5 আর কপার হচ্ছে 63.5। এই দুইটার মাঝে গোলমাল পেঁচায় ফেলো। আর এক্ষেত্রে সালফার আমরা জানি 32, তাহলে এখান থেকে হিসাব করে এটা হচ্ছে 63.5, এটা হচ্ছে সালফার 32, এটা হচ্ছে অক্সিজেন 16, 16 ইন্টু কত হয়? 4, এই যে কত হবে? 16 ইন্টু কত হবে? 16 ইন্টু 4। এক্ষেত্রে যদি হিসাব করছে এদিকে 4টা অক্সিজেন, আবার এদিকে 5s2 এর মাঝে এদিকে আবার 5টা অক্সিজেন, টোটাল কয়টা হলো? 9টা অক্সিজেন। এই যে 9 ইন্টু 16 করে দিয়েছে, এই জন্য একসাথে করে দিয়েছে আর কি। আর এক্ষেত্রে দেখো 5 দুগুণে 10টা হাইড্রোজেন, এই যে 10টা ইন্টু 1, 10টা হাইড্রোজেন, টোটাল 249.5 গ্রাম কপার সালফেট। তাহলে এখানে 1 মোল সমান কত গ্রাম? এত গ্রাম। আবার বলা হয় যদি কতটি কপার সালফেট অণু আছে, তখন এই যে 6.0 × 10⁻23টি বলবা। এখন আসো আমরা যে হিসাব নিকাশটা করলাম এটার মাধ্যমে একটু ম্যাথ করি। বলা হচ্ছে একটা পানির অণুর ভর কত? একটা পানির অণুর ভর কত? তাহলে এখানে কি বলছে? টি বলছে। টি মানে আমাদের কততে যাইতে হবে? 6.0 × 10⁻23তে যাইতে হবে। আবার বলছে ভর কত? ভর কিসে বেরোয়? গ্রামে বেরোয়। তার মানে আমরা জানি H2O, একটু ওয়েট করো, ওকে। তো আমরা জানি H2O বা পানির আণবিক ভর কত? পানির আণবিক ভর বের করে, হাইড্রোজেন কয়টা আছে? 2টা, তার মানে 2 × 1, এবং অক্সিজেন কত? অক্সিজেন 16 কত হয়? তাহলে কত হয়? 18 গ্রাম। পানির আণবিক ভর কত? তাহলে 18 গ্রাম। এই 18 গ্রাম সমান পানির 1 মোল। 18 গ্রাম সমান পানির 1 মোল, এতটুকু জানতে হবে। এরপর আবার 1 মোল পানি সমান কতটি পানির অণু? 1 মোল পানির অণু সমান কতটি পানির অণু? 6.02 × 10⁻23টি পানির অণু। এখন তোমাকে যেটা বলতে চাইছে, একটি পানির অণুর ভর কত? একটি, তার মানে তুমি এদিকে এটা আগে লিখবা, 6.02 × 10⁻23টি পানির অণুর ভর হচ্ছে কত গ্রাম? 18 গ্রাম। কারণ এদিকে তুমি জানো এই যে পানির আণবিক ভর 18 গ্রাম, এই 18 গ্রামই সমান হচ্ছে তার 1 মোল। 18 গ্রাম সমান হচ্ছে তার 1 মোল। তাহলে এই যে H2O পানির 18 গ্রাম সমান হচ্ছে তার 1 মোল। আবার তুমি জানো এই যে 1 মোল পানিতে কতটি অণু থাকে? 6.0 × 10⁻23টি। তার মানে আমি বলতে পারি না এতটির ভর হচ্ছে 18 গ্রাম, এই যেটা লিখলাম, এতটির ভর হচ্ছে 18 গ্রাম। তোমরা খুবই ভুল করো। 18 গ্রাম সমান এতটি লিখে দাও। আগে দেখবা এখানে কি জানতে চাইছে? একটি পানির অণুর ভর জানতে চাইছে, নাকি 1 গ্রাম পানিতে কতটি অণু আছে সেটা জানতে চাইছে? আমাকে জানতে চাইছে একটি পানির অণুর ভর কত, আমি তাই এতটি আগে লিখলাম। 6.0 × 10⁻23টি অণু আছে কত গ্রাম পানিতে? 18 গ্রাম পানিতে। সুতরাং একটি পানির অণুতে আমাদের কত আছে? 18 ভাগের কত? 6.0 × 10⁻23। এটা তুমি এমনি এক লাইনে বের করার ম্যাথ, বাট তোমরা বুঝো না, এই জন্য আমি ক্লাস 2-3 এর ম্যাথের মতো এটা বোঝাই দিচ্ছি। তাহলে এটা আনসার আসবে কত? ভাগ করলে 2.99 × 10⁻23 গ্রাম। এটাই হচ্ছে আমাদের আনসার আসবে কিসে? গ্রামে। কত টি আসবে না, আনসার আসবে গ্রামে, কারণ তোমাকে ভর জানতে চাইছে। এই যে ভরের একক কি? গ্রাম।
সেমভাবে এখানে এবার তার উল্টাটা জানতে চাইছে, এখানে জানতে চাইছে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলা সালফিউরিক অ্যাসিডের অণু আছে, এক্ষেত্রে আমাদের কত টি বের করতে হবে, এক্ষেত্রে আনসার হবে কত টি। তার মানে আবার সেম কথাবার্তা দিয়ে লিখো, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত বের করো, এখানে হাইড্রোজেন 2, কত সালফার কত হয় 32, অক্সিজেন কত হয় 466, তার মানে আনসার আসবে 98 গ্রাম। তার মানে এই সালফিউরিক অ্যাসিডের 1 মোল সমান কত গ্রাম, সালফিউরিক অ্যাসিডের 1 মোল সমান 98 গ্রাম, এটাই হচ্ছে তার 1 মোল। আবার এই সালফিউরিক অ্যাসিডের কি জানো, সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে অ্যাভোগাড্রো সংখ্যা 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান কতটি সালফিউরিক অ্যাসিডের অণু, 6.02 × 1023 টি সালফিউরিক অ্যাসিডের অণু। তার মানে আমরা এখন কি লিখব, কত গ্রাম জানতে চাইছে, তার মানে আমরা গ্রাম দিয়ে শুরু করব। 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে মোল সংখ্যা থাকে 6.02 × 1023 টি, এটাই একদম মুখে মুখে। 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে মোল সংখ্যা থাকে এতটি, সুতরাং 1 গ্রাম, সুতরাং 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে মোল সংখ্যা থাকে 6.02 × 1023 টি ডিভাইডেড বাই কত 98, আনসার আসে যত সেটা হচ্ছে আনসার, কত হয় 6.14 × 10⁻21 টি অণু। এটা কত টি আসবে, এটা আনসার আসবে কত টি। তোমরা এখানে খুব জোরালোভাবে ভুল করার ইয়ে থাকে যে দেখো এই জায়গায় 18 ভাগের এতটি, বাট এখানে এত অ্যাভোগাড্রো বাই 98। তো এগুলো একদম বুঝে এগুলোর মুখস্থ করার কিছু নাই, আমাকে যেটা বলছে তা এই যে আমাকে বলছে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডের মধ্যে কতটি অণু আছে, তাহলে আমি জানি 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের মাঝে অণু আছে 6.02 × 1023 টি, আমি 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডের মধ্যে কতটি অণু আছে এটা বের করলাম। খুবই সিম্পল, এগুলো 2-3 এর ম্যাথ। 2-3তে আমাদেরকে করতে দিত, তো এই যে 100 টাকায় ডিম পাওয়া যায় 10টি, তাহলে একটি ডিম এর দাম কত, একটি ডিমের দাম কত, কেমনে করবা, 100 টাকায় ডিম পাওয়া যায় কয়টি, 10টি, তাহলে একটি ডিমের দাম কত, কেমনে বের করবা, এই যে 10টি ডিমের দাম 100 টাকা, একটি ডিমের দাম 100/10 টাকা, কত হয়, আনসার 10 টাকা। এভাবে তো বের করতে হয়। আচ্ছা গেল, এরপরে আবার জানতে চাইছে 5 গ্রাম পানিতে কত মোল পানি বিদ্যমান আছে, এটা আরও সুন্দর। তাহলে এখানে এবার তোমাকে মোল জানতে চাইছে, এখানে তোমাকে কালে কতটিতে আসতেই হবে না, এখানে 6.02 × 1023 টি এই শব্দটা আসবেই না, কারণ এখানে কতটিও জানতে চায় নাই, এখানে কিছু জানতে চায় না, আমাদের জানতে চাইছে বা কতগুলা বা কতটি এবং কিছু জানতে চায়, ডিরেক্ট মোলে জানতে চাইছে। তাহলে 5 গ্রাম পানিতে কত মোল পানি আছে, তাহলে আমরা খুবই সিম্পল একটা বিষয় জানি, সেটা হচ্ছে পানির অণুর ভর কত, 18 গ্রাম। 18 গ্রামের সমান কত মোল, 18 গ্রামের সমান হচ্ছে 1 মোল, সুতরাং 1 গ্রামের সমান কত মোল, 1/18, সুতরাং কত গ্রাম জানতে চেয়েছে, 5 গ্রাম। 5 গ্রাম সমান কত, 1 × 5 / 18, এটাই আনসার, এত মোল। দেখি, আচ্ছা এগুলো করি, এগুলো তোমরা বাসায় করবে, এই যে নিজে করে এগুলো বাসায় করবে। এবার আসো গ্যাসের মোলার আয়তন, তাহলে আমাদের মূল বিষয়টা কমপ্লিট, কিন্তু মূল বিষয়টা বুঝছো কিনা সবাই, ওকে। এরপর আসো গ্যাসের মোলার আয়তন বিষয়টা কি, 1 মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলা হয়। তাহলে মোলার আয়তন মানে কি, মোলার আয়তন মানে হচ্ছে, এর সংখ্যাটা পড়ে নিবা, 1 মোল গ্যাসীয় পদার্থ, তাহলে এক্ষেত্রে গ্যাসের মোলার আয়তন যেহেতু আমাদের বলছে, তাই গ্যাসীয় পদার্থ বলতে হবে। 1 মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলা হয়। মনে করো